আমি কখনো মা হতে পারবো না, আমার জরায়ুতে ক্যান্সার ধরা পড়েছে। বাসর ঘরে নতুন বইয়ের মুখে কথা শুনে অবাক হয়ে গেল রাজি। বাসর রাতে এটা কি ধরনের মজা হচ্ছে? এটা কোনো মজা নয়। আমি আশা করি এটা নিয়ে কোনো মেয়ে মজা করতে পারে না। মা হওয়াটা একটা মেয়ের জীবনে সব থেকে দারুণ অনুভূতির মধ্যে একটা। এটা নিয়ে কোনো মেয়ে মিথ্যা কথা বলতে পারে না। রাজীব রেগে মাথার পাগড়িটা ছুঁড়ে মেরে বলল, তাহলে আমাকে এভাবে ঠকিয়ে বিয়ে করাটার মানে কি? আপনি যখন সন্তান জন্ম দিতে পারবেন না, তাহলে কেন আমাকে বিয়ে করলেন? ইভা চোখের কোণে জলটা মুছে বলল, আসলে সত্যি কথা বলতে আমি আপনাকে ইচ্ছা করে বিয়ে করিনি। আমার মা ছোটবেলায় মারা গেছে, আর তারপর থেকে আমার সৎমা আমাকে একটু সহ্য করতে পারে না। বারবার পাত্রপক্ষ আসছিল, কিন্তু আমার এই রোগের কারণে বিয়ে হচ্ছিল না। তাই আমার সৎমায়ের সিদ্ধান্তে আমাদের বাসা পরিবর্তন করা হলো। তোকে বিদায় করার জন্য এতদিনের পুরনো এলাকা ছেড়ে আত্মীয় স্বজন সবার থেকে এতটা দূরে এই বাসাটা নেওয়া হয়েছে। খবরদার বলছি, তোর এই রোগের কথা যেন কেউ জানতে না পারে। বিয়েতে আমরা কাউকে সেভাবে বলবো না। ইভা বলল, মা সত্যি কথা কি কখনো লুকিয়ে রাখা যায়? আর তাছাড়া আমার বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে এটা জানাজানি হবার পর বাবার মান সম্মানের কি হবে? তাহমিনা বেগম চুলের মুঠি ধরে বললেন, তুই যদি বাবার মান সম্মানের কথা চিন্তা করতি, তাহলে আজে বাজে পুরুষের সাথে ওসব করে নিজের শরীরের ক্ষতি করতে পারতি না। বেগানা পুরুষের সাথে মেলামেশা করার আগে মনে ছিল না এসব জানাজানি হলে বাবার মান সম্মানের কি হবে? মা তুমি বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। আমার সাথে কোনো পুরুষের কোনো সম্পর্ক হয়নি কোনো সময়। আর তাছাড়া আমার রোগটা। চুপ, আমাকে শেখাতে আসবি না। তুই কি ভেবেছিস আমি অশিক্ষিত বলে যা খুশি তাই বলবি আর আমি বিশ্বাস করব? শরীরে এত জায়গা থাকতে তোর ওখানে কেন ক্যান্সার হলো? তুই যদি আমার নিজের পেটের মেয়ে হতি, তাহলে এক্ষুনি কেটে তোর ওখানে মরিচ লবণ দিয়ে দিতাম। কি করছো তুমি? মেয়েটাকে এভাবে মারধর করছো কেন? তুমি আর মেয়ের পক্ষে এসে কোনো সাফাই গাইতে এসো না। এখন তাড়াতাড়ি একটা ছেলে দেখে এই মেয়েকে বিদায় করো। অনেক টাকা পয়সা খরচ হয়েছে ওর পিছনে। আমার নিজের মেয়েটার একটা ভবিষ্যৎ আছে। আমার সৎ মেয়ের ধারণা আমার ওখানে ক্যান্সার হওয়ার একমাত্র কারণ হচ্ছে কোনো পুরুষের সাথে মেলামেশা করা। রাজীব উত্তেজিত হয়ে বলল, এটা কোনো কথা হলো? আপনি অন্তত বিয়ের আগে আমাকে কথাটা বলতে পারতেন। এখন আমার জীবনটা যে নষ্ট হয়ে গেল, এটা দায়ভার কে নেবে? রাজীব ঘর থেকে বের হয়ে গেল। ইভা ভাবলো, সারা জীবন রাজীবের উপর বোঝা হয়ে থাকার কোনো মানে হয় না। সেই বাড়িঘর ছেড়ে চলে যাবে অনেক দূরে, যেখানে কেউ তাকে খুঁজে পাবে না। এদিকে রাজীব বারান্দায় গিয়ে একটা বালিশ নিয়ে শুয়ে পড়ল। তার মাথায় বারবার ঘুরতে লাগলো ইভার বিষয়টা। কিভাবে একটা পরিবার হাসি খুশি ভাবে এত মিষ্টি কথা বলে ধোকা দিয়ে তার মেয়েটাকে তুলে দিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারে, সেটাই মাথায় আসছে না রাজীবের। সকালবেলা ভাবি ঘর ঝাড়ু দিতে এসে দেখে রাজীব ফ্লোরে শুয়ে আছে। সে রাজীবকে ডেকে তুলতে চাইল, কিন্তু কপালে হাত দিয়ে দেখে তার শরীরে প্রচন্ড জ্বর। ভাবির কিছুটা রাগ হলো। ছেলেটার বিয়ে হয়েছে গতকাল, আর সে কেন ফ্লোরে ঘুমোবে? আর এই ঠান্ডার মধ্যে ফ্লোরে ঘুমানোর কারণেই তার শরীরে এখন জ্বর। বাসর ঘরের দিকে এগিয়ে গেল রুকসানা। ভেতরে গিয়ে দেখে ইভা মনমরা হয়ে বসে আছে। রুকসানার হাতে ঝাড়ু দেখে সে দাঁড়িয়ে বলল, ভাবি আমাকে দিন, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। শ্বশুর বাড়ির দায়িত্ব নেওয়ার আগে নিজের স্বামীর দায়িত্ব নিতে শেখো। গতকাল তোমাদের বিয়ে হলো, আর আজ কেন তোমরা আলাদা ঘরে ঘুমোলে? ইভা ভ্যাপাচাকা খেয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না। তার থেকেও বড় কথা, ছেলেটা সারা রাত ধরে ফ্লোরে ঘুমিয়ে আছে। তুমি জানো ও ঠান্ডা সহ্য করতে পারে না। সামনে শীত আসছে, এখন রাতে যথেষ্ট ঠান্ডা পড়ে। আমি দেখলাম ছেলেটার গায়ে জ্বর। ওর যদি বড় একটা সমস্যা হয়ে যায়। ইভা বলল, আমি জানি না ওনার জ্বর এসেছে, আমি এক্ষুনি ওনাকে ঘরে নিয়ে আসছি। কিছুক্ষণ পরে ইভা রাজীবকে ঘরে শুয়ে মাথায় জলপট্টি দিতে লাগলো, কিন্তু রাজীবের শরীর যথেষ্ট অসুস্থ। তার বুকে খুব কফ জমে গেছে। ইভা সারাটা সময় তার পাশে থেকে তাকে ওষুধ খাওয়ানোর থেকে শুরু করে সবকিছু করলো। অসুস্থ রাজীবও মনে মনে ভাবলো, এই মেয়েটা মন থেকে খারাপ হতে পারে না। দুদিন পর সুস্থ শরীরে রাজীব শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হলো। তার হাতে নানা রকম মিষ্টির প্যাকেট দেখে ইভার সৎমা বেশ খুশি হলো। বাবা তুমি কেমন আছো? শরীর স্বাস্থ্য ভালো তো? বসো বাবা, তোমাকে এক কাপ চা করে দেই। ইভার বাবা এসে বলল, বাবা রাজীব, আমার মাটা কেমন আছে? ওর একটা ওষুধ বোধ হয় এখানে ফেলে গেছে, তুমি একটু কষ্ট করে নিয়ে যাবে। নতুন জামাই বাড়ি এসেছে, আর তুমি আছো ওষুধ নিয়ে। বাবা মিষ্টির প্যাকেটগুলো ঘরে এনেছো তো, নাকি বাইরে কিছু রয়ে গেছে? তোমার শ্বশুরকে পাঠাবো? রাজীব উত্তেজিত হয়ে বলল, লোভ জিনিসটা একটা মানুষের মধ্যে কতটা চূড়ান্ত হতে পারে সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। একটা মেয়ের শরীরের সমস্যার কথা লুকিয়ে রেখে কিভাবে আমাদের সাথে চিটিংবাজি করে হাসি মুখে বিয়েটা সেরে ফেললেন। সৎমা বলল, আমাদের বাড়িতে এসে আমাদেরকে অপমান করলে আমরা কিন্তু মেনে নেব না। তাছাড়া তোমার সাথে বিয়ে হয়ে গেছে, এখন বউ রাখবে কি রাখবে না তোমার ব্যাপার। বিয়ের আগে যদি তুমি ধরতে পারতে, তাহলে নিশ্চয়ই তোমাকে জোর করে বিয়ে দিতাম না। এখন বাকিটা তোমার কপাল। তাহমিনার কথায় কিছুটা হেসে রাজীব বলল, ঠিকই বলেছেন, এখন বাকিটা আমার কপাল। প্রথমে ভেবেছিলাম মেয়েটাকে দূর করে তাড়িয়ে দেব, পরে দেখলাম মেয়েটা আপনাদের মতো নয়, সে নিজেও আপনাদের বঞ্চনার শিকার। আমিও চিকিৎসা শুরু করেছি, আমার এক ডাক্তার বন্ধু ওর দায়িত্ব নিয়েছে, তাই এখান থেকে আর কোনো ওষুধ নেওয়ার দরকার নেই। ভালো থাকবেন। আমি তোমাকে আগেই বলেছিলাম তাহমিনা, এভাবে মিথ্যা কথা বলে বিয়েটা দেওয়া উচিত হচ্ছে না। এখন ওই ছেলেটা আমাদের সম্পর্কে কি ভাবছে বুঝতে পারছো তো? ওই ছেলেটা কি ভাবছে না ভাবছে সেটা নিয়ে আমরা কি করব? বিয়ে দিয়ে মেয়েটাকে দূর করতে পেরেছো, সেটাই তো অনেক। এসব দামি দামি মিষ্টি কি বাসায় কোনোদিন দেখেছো? দেখবে কি করে? আনতে পেরেছো কোনোদিন? ভাগ্যিস আমার বাপের মাধ্যমে খোঁজ খবর নিয়ে এরকম একটা ভালো ফ্যামিলির মধ্যে তোমার মেয়েকে বিয়ে দিতে পেরেছি। সে নিশ্চয়ই এখন দুধে ভাতে থাকবে, আর সেটা সম্ভব হয়েছে একমাত্র আমার জন্য। সেটার জন্য আমাকে ধন্যবাদ দেওয়া উচিত তোমার। এরপর 6 মাস কেটে গেল। ইভা এখন প্রায় সুস্থ। ডাক্তার অপু বলল, ধরা পড়ার কারণে তোর স্ত্রী এখন সুস্থ হওয়ার পথে। আশা করি আর 1 মাস চিকিৎসা করলেই উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ভাবি আপনি এখন বিপদের বাহিরে আছেন। অসংখ্য ধন্যবাদ ভাই, তোর কারণে এটা সম্ভব হলো। আমি তো খুব চিন্তায় পড়ে গেছিলাম। হ্যাঁ ভাই,
ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি কখনোই ভাবতে পারিনি এই রোগ থেকে মুক্তি পাবো। এমন সময় সেখানে উপস্থিত হলো ইভার বাবা মা। তাদের দেখে রাজীব ও ইভা অবাক হয়ে দাঁড়িয়ে গেল। বাবা, মা, তোমরা এখানে? অপু অবাক হয়ে বলল, কি বলছেন? ওরা কি আপনার বাবা মা? দোস্ত, ওরা কেন এসেছে তোর কাছে? অপু বলল, উনি তো নতুন পেশেন্ট। আসলে ওনারও ভাবির মতো জরায়ুতে ক্যান্সার ধরা পড়েছে। মা, তুমি সবসময় আমাকে বলতে আমি বেগানা পুরুষের সাথে মেলামেশা করছি বলে আমার এই রোগ হয়েছে। তাহলে তোমার কেন হলো? অপু বলল, কে বলল শুধুমাত্র বিভিন্ন পুরুষের সাথে মেলামেশা করলেই এই রোগ হতে পারে? বিভিন্ন কারণে এই রোগ হয়। আর দীর্ঘদিনের লক্ষণ দেখেও বুঝতে পারেননি বলে আপনার শরীর এতটা দুর্বল হয়ে গেছে। এখন আপনাকে বাঁচাতে পারবো কিনা সেটা আমাকে ভালো করে চেক করে দেখতে হবে। তাহমিনা ইভার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলল, আমাকে ক্ষমা করে দিস মা, আমি তোর সাথে অন্যায় করেছি অনেক, তাই হয়তো আমার এমন শাস্তি হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের গল্পটি দেখে কি শিখতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরাম্যান শিহাবের সাথে রচনা ও পরিচালনায় আমি অভি এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।